এই ঘটনাটি আমাদের এলাকার চেয়ারম্যান এবং তার ছেলে রাজুর সঙ্গে ঘটা একটি অলৌকিক ঘটনা, যা কিনা আপনারা হয়তো বিশ্বাস করতে চাবেন না। ঘটনাটি ঘটেছিল রাজুর সঙ্গে। রাজু আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। ছেলেটা বেশ নম্র, ভদ্র এবং চুপচাপ স্বভাবের ছিল। ছোটবেলা থেকেই তাকে আমরা এরকমভাবে দেখে এসেছি। রাজু সবসময় চুপচাপ থাকতো এবং ভদ্র বেশে থাকতো। রাজুর অন্য কোনো নেশা ছিল না। সে সবার সাথে কম কথা বলতো। সাধারণত চেয়ারম্যানের ছেলেটেলে হলে আমরা দেখি যে একটু বখারি টাইপের হয় বা বকে যায়, কিন্তু রাজু সেরকম ছিল না। চেয়ারম্যানের একটা মাত্র ছেলে ছিল আর বাকি 3টা মেয়ে, যার কারণে ছেলেটাকে বেশ আদর করত এবং পড়াশোনার দিক দিয়ে রাজু ছিল বেশ ভালো। আমাদের প্রাইমারি স্কুলে যখন সে পড়তো তখন তার রেজাল্ট বেশ ভালো ছিল এবং পরবর্তীতে রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সকলে বেশ খুশি হয়েছিল। বিশেষ করে আমাদের যে চেয়ারম্যান চাচা ছিল তিনিও বেশ খুশি হয়েছিলেন যে তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে চান্স পেয়েছে। রাজুর চান্স পাওয়ার খবর শুনে সে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করেছিল। আমাদের চেয়ারম্যান কাকাও খুব বেশি যে খারাপ মানুষ তেমন না, তবে খারাপের খারাপ আবার ভালোর ভালো, এই কারণে সকলে তাকে পছন্দ করতেন। রাজু একটু অন্যমনস্ক থাকতো সবসময়, কিন্তু রাজুর একটু অন্য বা ভিন্ন জগতের প্রতি টান ছিল বেশি। সে সবসময় ভিন্ন জগৎ নিয়ে চর্চা করত, মানে বিষয়টা যে অলৌকিক জগতের কোনো কিছু। রাজু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল তখন তার আব্বা তাকে গিয়ে সেখানে ভর্তি করিয়ে দিয়ে এসেছিল। রাজু গ্রামের একটা সাদাসিধা ছেলে। যখন শহরে পৌঁছালো, শহরে যাওয়ার পর তার সমস্ত কিছু নতুন এক অধ্যায় শুরু হলো। রাজু গ্রামে থাকলে সকলের সাথে মিশে খেলাধুলা করে, কিন্তু শহরে যাওয়ার পর সে হয়ে গেল একদম চুপচাপ। শুরুতে অবশ্য সে হলে উঠেছিল, তবে হলের রাজনীতি এবং নানান চাপের কারণে তার আব্বা তাকে একটা ম্যাচ ভাড়া করে দিয়েছিল। সে যে ম্যাচে বা একটা রুমে থাকতো, সেই রুমটাতে সে একাই থাকতো। রুমটা ছিল একটা চিলে কোঠার রুম এবং সে একা থাকার কারণে সেখানে যা ইচ্ছা তাই করতে পারত। ঢাকা আসার পর তার পড়াশোনায় মনোযোগ হলো। সে নিয়মিত ক্লাস করত, কারোর সঙ্গে তেমন মিশত না। তবে একটা জিনিস ছিল, রাজু যেন সবসময় তার নিজের রুমে একাই থাকতো। রাজু যেসব বন্ধু বান্ধব ছিল ওকে ডাক দিলে নিজের রুম থেকে বের হতো না। একদিন রাজুর এক বন্ধু সজল তার রুমে গেল। সে যে 3তলা চিলেকোঠা রুমে থাকতো, সেই রুমের ভিতরে রাজুর নানান ধরনের অদ্ভুত সরঞ্জাম দেখতে পেল। তার ভিতর থেকে একটা সরঞ্জাম ছিল এমন যে কঙ্কালের কিছু অংশ, সেগুলো রাজু লুকিয়ে ফেলল। সজল তাকে জিজ্ঞেস করেছিল যে এই জিনিসগুলো কেন এখানে রেখেছিস বা এই জিনিসগুলো দিয়ে তুই কি করিস? তুই তো মেডিকেলের স্টুডেন্টও না, তুই লিটারেচারের স্টুডেন্ট, তুই মেডিকেলের জিনিসপত্র দিয়ে এখানে কি করছিস? রাজু তখন বলল, আরে আমার এক মেডিকেলের বান্ধবী আছে, ওর জন্য কিনেছিলাম। সজল বলল, মাত্র 1-2টা হাড়? রাজু যেভাবেই হোক কথাটাকে এড়িয়ে গিয়েছিল। রাজু বেশ ভালো এবং ভদ্র ছেলে। এই কারণে হয়তো রাজুরই ডিপার্টমেন্টের আরো একটা মেয়ে ছিল যে কিনা রাজুকে পছন্দ করত। রাজুকে কয়েকবার তার সঙ্গে মিশে সেই কথা বলেছে, তবে রাজু প্রেম প্রীতি করতে চায় না। কিন্তু এক পর্যায়ে সেই মেয়েটির কথা মতো তার প্রেম হয়েই গেল তার সঙ্গে। তার নাম ছিল মিনা। রাজু একটা পর্যায়ে গিয়ে মিনাকে বেশ ভালোবাসত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু, আর মিনা নিজেও ওই ক্যাম্পাসেরই ছাত্রী, সেহেতু তারা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেল। রাজু এর আগে গ্রামের স্কুলের একটা মেয়ের সঙ্গে প্রেম করত। এর পরবর্তীতে আর কোনো প্রেম করা হয়নি। মিনার সঙ্গে রাজু বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। রাজুর ডিপার্টমেন্টের একটা মেয়ে, যার নাম ছিল সালেহা, সে রাজুকে বেশ পছন্দ করত এবং ভালোবাসত। কিন্তু রাজু প্রেম প্রীতির দিকে তেমন কোনো আকর্ষণ ছিল না বা ওগুলো করতে চাইতো না, কারণ সেখানে এসেছে পড়াশোনা করার জন্য, তার বাবার মুখ উজ্জ্বল করার জন্য। ঠিক তেমনটাই। তবে সালেহাও ছিল নাসরবান্দি। সে ওই একই বিশ্ববিদ্যালয়ে অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করত। রাজুকে দেখেই সালেহার পছন্দ হয়েছিল এবং বেশ কয়েকদিন রাজুর পেছনে ঘুরেছে, মানে তার সঙ্গে মিশেছে। এরকম করতে করতে একদিন সালেহা রাজুকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলে। শুরুতে রাজু রাজি না হলেও পরবর্তীতে সালেহার কথা এবং তার আশেপাশের বন্ধু বান্ধবের কথাই রাজু রাজি হয়ে যায়। রাজু এর আগে প্রেম করেছে স্কুলে থাকতে, তারপরে আর কারোর সঙ্গে প্রেম করেনি। ভার্সিটির ফার্স্ট ইয়ারে এসে সে যে এরকম একজনের প্রেমে পড়ে যাবে সেটা সে ভাবতে পারেনি। রাজুর দিনকাল এরকমই চলছিল। সে যেহেতু ভালো স্টুডেন্ট ছিল, সেহেতু সকলেই তার কাছে বিভিন্ন হেল্প চাইতো, নোট নিত। এভাবেই রাজুর সময় কাটছিল। একদিন রাজুর যে গার্লফ্রেন্ড ছিল সালেহা, সে বলল কি যে চলো তোমার রুমে যাই, তোমার বাসাটা দেখে আসি।
চিলেকোঠার রুম আমার খুব ভালো লাগে। মূলত রাজু লোকটাই এমন ছিল যে তাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। অন্যান্য আরো অনেক মেয়েরা তার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু রাজু কেমন যেন সবসময় একা একা থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, চুপচাপ থাকতো। একদিন সালেহাকে নিয়ে সে তার নিজের ঘরে গেল, যেখানে সে থাকে। সেখানে যাওয়ার পর সালেহা দেখতে পেল রাজুর ঘরটা একদম ওলট পালট হয়ে আছে। সে বলল, আমি তোমার ঘরটা গুছিয়ে দেই। গোছাতে গিয়ে রাজুর বিছানার নিচে একটা লাল কাপড়ে মোড়ানো বেশ কিছু জিনিস দেখতে পেল। রাজু জিজ্ঞেস করলো যে এটার ভিতরে কি। রাজু তখন বলল যে এটা তুমি ধরেছো কিসের জন্য। তখন সে জিনিসটাকে সাইড করে রাখলো এবং একপাশে রেখে বলে কিছু তুমি তোমার কাজ করো। সেটা কিছু কোনোভাবে ধরতে দিল না। ওই দিন সালেহা তার বাসায় রান্নাবান্না করে খেয়ে তাদের বেশ ভালো সময় কাটলো। রাজুরও বেশ ভালো সময় কাটছিল। আসলে মূলত রাজুর খাটের নিচে যে জিনিসগুলো থাকতো, বা ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি যে ও একটু ভিন্ন জগৎ নিয়ে রিসার্চ করত। বিশেষ করে জিন পরিদেরকে নিয়ে ওর একটু কিউরিয়াসিটি বেশি ছিল। কিভাবে জিন হাজির করতে হয় সেই বিষয় ছিল ওর অন্যরকম বিশ্বাস, এবং সেটার জন্যই ও লেগেছিল। কার কাছ থেকে ঢাকায় আসার পর শুনেছে যে এগুলো করলে জিন পরীরা নাকি হাজির হয়। বিশেষ করে রাজুর জিন এবং পরী দুটাই দেখার শখ, যে ওরা দেখতে কেমন হয়। আর জিন পরী তো মেয়ে হয় না পুরুষ হয় সেটা তো রাজু জানে না, তবে তার এইসব বিষয়ের প্রতি বেশ কিউরিয়াসিটি ছিল, যার কারণে সে একজনের হেল্প নিয়ে এই জিনিসগুলো ঘরের ভিতরে নিয়ে এসেছে। এবং প্রায় দিনই সে সেই আমলগুলো করে, যে আমলগুলো করলে কোনো জিন পরী তাকে দেখা দিবে এবং তার সঙ্গে বন্ধুত্ব করবে। নানান মানুষের নানান ধরনের শখ থাকে। সালেহা বিষয়গুলো বুঝতে পারেনি। রাজু ওই দিন পরীক্ষা শেষ করে তার বাসায় আসে। ওই দিনই ছিল শেষ পরীক্ষা। তারপর রাজুকে গ্রামে ফিরে যেতে হবে, মানে হচ্ছে ফাইনাল ইয়ার লাস্ট পরীক্ষাই ছিল তার, এবং ওই পরীক্ষাটা শেষ করে তাকে বাড়িতে যেতে হবে। আর এই কয়েকদিন সে এইসব নিয়ে বসার তেমন টাইম পায়নি। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই তার কেমন যেন পড়াশোনার ভিতরেই মনোযোগ ছিল সবসময়, এবং সবসময় পড়াশোনাই করতো, যার কারণে সে হয়তো ওই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিতে পারেনি। কিন্তু এবার সে ভেবেছে যে পরীক্ষা শেষ হওয়ার পরে 2 দিন সে কারোর সঙ্গে কথা না বলে এই জন্য জিনিসগুলো টানা সে করবে, কারণ সে নতুন একটা লিড পেয়েছে, যেটা করলে নাকি কোনো জিন তাকে দেখা দিবে এবং ভালো জিন দেখা দিবে। রাজু সেই রাত্রবেলা একজনের সাথে দেখা করে তার কাছ থেকে বেশ কিছু জিনিস নিয়ে আসলো। বিশেষ করে সদ্য কবর দেওয়া একটা কিসের হাড় যেন তাকে দিল, এবং পাশাপাশি আরো বেশ কিছু দোয়া এবং কুফরি জিনিসপাতি তাকে শিখিয়ে দেওয়া হলো। বলো কিছু এই জিনিসগুলো এতবার পাঠ করবি, যদি করতে পারিস, যদি আশপাশ দিয়ে কোনো জিন যাতায়াত করে তাহলে সে তোর কাছে আকৃষ্ট হয়ে চলে আসবে। রাজু এরকম করে অনেকের সঙ্গেই দেখা করেছে, কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত জিনপুরি দেখার শখ তার মেটেনি, বা সে যেটা দেখতে চায় সেটা সে কোনোভাবে করতে পারেনি। ওই দিন পরীক্ষা শেষে রাজু বাসায় ফিরে সেই জিনিসগুলোকে এক জায়গায় সেট করলো, এবং সমস্ত লাইট এবং দরজা জানালা বন্ধ করে দিয়ে, জানালা খোলা ছিল, দরজা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে সমস্ত জিনিসগুলো এক জায়গায় বিছালো এবং মোমবাতি দিল। তারপর সে সেই আমলগুলো করতে লাগলো, যে আমলগুলো করলে জিন হাজির হবে। রাত তখন বেশ গভীর, আশপাশে বেশ শুনশান, যেহেতু সে চিলেকোঠার থাকে এবং ছাদে কেউ নেই। রাজু ওই দিনকে সেই দোয়াগুলো যেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল সেগুলো সে সম্পূর্ণটা পাঠ করলো। এর আগে যা পাঠ করেছে হয়তো সম্পূর্ণ করতে পারি কোনোদিনই সম্পূর্ণ করতে পারেনি, বা যেগুলো দিয়ে করেছে সেগুলো দিয়ে কাজ হয়নি। রাজু ওই রাত্রেবেলা ওই জিনিসগুলো পড়ে দেখলো যে কাজ হচ্ছে না। সে প্রচন্ড বিরক্ত হয়ে তারপর শুয়ে পড়লো, আর কি শুতে গেল। দরজা জানালাগুলো সব খোলাই ছিল। রাজু গিয়ে ঘুমিয়ে পড়ল। শোয়ার সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। বেশ খানিক্ষণ পর তার যখন আচমকা ঘুম ভেঙে গেল, সে খেয়াল করলো তার জানালার পাশে, মানে যেদিকে ঘুমায় সেই জানালার পাশে কোনো একটা ছায়া দাঁড়িয়ে আছে। তাই দেখে রাজু ভয় পেয়ে উঠে গেল। উঠে সে সামনের দিকে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। রাজুর মেজাজ এমনিতেই খারাপ ছিল। সমস্ত জিনিসগুলো সে উঠিয়ে একটা প্যাকেটের ভিতরে ভরে কালকে বাড়িতে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র রেডি করে ফেললো। সে মনে মনে ভাবলো যে এই জিনিস তার কাজ হবে না, শুধু শুধু এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, তার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। আর জিনপরি আসলে হয় না, যদি হতো তাহলে তাকে এতদিন দেখা দিয়ে দিত। রাত্রেবেলা সালেহা ফোন দিল। ওই দিন সে সালেহার সঙ্গে কথা বলেনি ওইগুলো করার জন্য। দেখলো যে তার ফোনে অনেকগুলো কল এসেছে। সে ওই রাত্রেবেলা সালেহাকে ফোন দিয়ে বলল, কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছ? সালেহা বলল কি যে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি, কি করছিলে? রাজু বলল, ঘুমিয়ে পড়েছি। তারপর সে বেশ খানিক্ষণ কথা বলল। কথা বলার এক সময় রাজুর নাকে একটা পোড়া ঘ্রাণ ভেসে আসলো। পোড়া ঘ্রাণের সাথে একটা মিষ্টি ঘ্রাণ। রাজু আবার খেয়াল করলো তার মাথার কাছে বেশ খানিকটা দূরে জানলার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে আচমকা উঠে তাকাতেই দেখলো সেখানে কিছু নেই। রাজু কিছু বুঝতে পারল না। তারপর সে ওই জানালাটা বন্ধ করে দিয়ে তারপর সালেহার সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা উঠে
দেখলো কি যে সালেহা তার বাসায় হাজির। সালেহা বলল কি যে আজকে তুমি চলে যাবে আর আমার সঙ্গে তুমি ঘুরবে না, আজকে আমার সঙ্গে ঘুরে রাতের বাসে তারপর চলে যাও, ঠিক আছে? রাজু বলল কি যে আমাদের যে গ্রাম ওইখানে রাত্রেবেলা নামলে ভ্যান ট্যান কিছু পাওয়া যায় না, আমাকে আগে যেতে হবে সন্ধ্যার আগে। সালেহা বলল কি যে তুমি এতদিনের ছুটিতে যাচ্ছ, কবে ফেরো না না ফেরো, এতদিন তোমার সঙ্গে দেখা হবে না বা ঘুরতেও পারবো না, তুমি চলো তো। তাই বলে তাকে উঠিয়ে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরলো। সালেহারা এখানকার স্থানীয় এবং এখানে তাদের বাড়ি আছে, বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু রাজুকে পছন্দ করে কারণ রাজু বেশ সহজ সরল এবং ভালো একজন মানুষ, কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়ায় না, অনেক সহজ সরল। সালেহার সঙ্গে সে সারাদিন ঘুরল। সন্ধ্যা 7টার দিকে সালেহা রাজুকে বাসে তুলে দিল। বাস চলতে শুরু করলো। রাজু তার বাড়ি যেতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে। তবে রাজুর একটাই ভয়, সে গিয়ে কোনো গাড়ি ঘোড়া পাবে না, তাকে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে গ্রামের ভিতরে যেতে হবে। রাজুর যে অঞ্চল সেখানে গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো পাওয়া যায় না, পাকা রাস্তা আছে, তবে পাকা রাস্তা থাকলেও এত রাত্রেবেলা ওই গ্রামের বাজারে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। রাজু ফোন দিয়ে বাড়িতে বলে দিল যেন তাকে অনেক সময়ে বাজার থেকে নিয়ে যায়। তবে রাজু কোনোভাবেই সে ফোন ঢোকাতে পারছিল না বাড়িতে। সম্ভবত কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে ওই এলাকায় নেটওয়ার্ক পায় না ঠিক মতো। রাজু এক প্রকার বিরক্ত হয়ে সে বলল কি যে ধুরো, হেঁটে হেঁটেই যাব, আর যাওয়ার সময় আমল করতে করতে যাব, যেগুলো হুজুর শিখিয়ে দিয়েছিল আমাকে, এবং এগুলো করে যদি কোনো জিন পরে দেখা পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। রাজু বাসে উঠে ঘুমিয়ে পড়ল। বেশ খানিক্ষণ পর তার ঘুম যখন ভাঙলো, সে খেয়াল করলো সে তার জেলার ভিতরে ঢুকে পড়েছে, আর হয়তো 15-20 মিনিটের মধ্যেই তাকে তার বাজারের উপর নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। রাজু পথের দিকে তাকিয়ে থাকলো। তারপর তার বাড়ির ওইখানে নামিয়ে দিয়ে গিয়ে, মানে বাজারে নামিয়ে দিয়ে গিয়ে গাড়িটা সাই করে বেরিয়ে গেল। রাজু সেখানে দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগলো, পুরো বাজার খা খা করছে, কোথাও কোনো দোকানপাট খোলা নেই, কোনো মানুষজন নেই, এমনকি একটা ভ্যানও নেই যে সেটা চড়ে সে বাড়ি পর্যন্ত যাবে। তার মেজাজটা আসলে খারাপ হলো। সে ফোনটা বের করে আবার বাড়িতে ফোন দিতে লাগলো, কিন্তু কোনোভাবেই বাড়িতে ফোন ঢুকছিল না। ওই অবস্থায় রাজু ব্যাগ কাঁধে করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে যখন বাড়ির দিকে হাঁটছিল, তার কেন যেন মনে হচ্ছিল যে তার পেছন পেছন কেউ একজন আসছে। সে যখনই পেছনের দিকে তাকাচ্ছে তখনই সেটা আচমকা গায়েব হয়ে যাচ্ছে। রাজু আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর সে খেয়াল করলো পেছনের দিকে কেউ যেন তার দিকে হেঁটে আসছে, কিন্তু আচমকা সেই জিনিসটা তার চোখের পলকেই গায়েব হয়ে গেল। মানে সে দেখতে দেখতে সেই জিনিসটা চোখের পলকে উধাও হয়ে গেল। রাজু তখন একটু ভয় লাগতে শুরু করলো, কারণ সেই পোড়া গন্ধ এবং মিষ্টি গন্ধটা তার নাকে আবার ভেসে আসছে। জিনিসটার গন্ধটা এমন ছিল যে বেশ পোড়া এবং অন্যরকম মিষ্টি গন্ধ। রাজু সঙ্গে সঙ্গে খুব দ্রুত পা চালাতে লাগলো। সে খেয়াল করলো পোড়া গন্ধটা আর নেই, তার আশেপাশে মিষ্টি গন্ধ ভরে গিয়েছে। সে খেয়াল করলো যে কেউ একজন তার পিছন পিছন আসছে। সে আবার পেছনে তাকাতেই সেই জিনিসটা গায়েব হয়ে গেল। বাড়ির কাছাকাছি আসতেই সে যখন আবার পেছন ফিরে তাকালো, দেখলো সেই জিনিসটা অনেকটা দূরে তার দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। রাজু তখন ভয়ে এক দৌড় দিয়ে বাড়ির ভিতরে গিয়ে চিৎকার দিয়ে বলল, বাড়ির সবাই কি ঘুমিয়ে পড়েছো নাকি? তোমাদেরকে এত ফোন দিচ্ছি, তোমাদের ফোন ঢোকে না কিসের জন্য? রাজুর বাবা দক্ষিণ ঘর থেকে নেমে এসে বলল, আরে আমাদের এলাকায় কারেন্ট নাই। কি হয়েছে? আজকে সারাদিনই কারেন্ট নাই। সন্ধ্যার পরে লোক আসছিল, বলছে কি যে ফেস কেটে গেছে, এখানে নতুন ফেস লাগাইতে হবে। তো এটা আজকে লাগাবে না, এই জন্য নেটওয়ার্কও নাই, আর টাওয়ারও বন্ধ হয়ে আছে মনে হয়, এই জন্য নেটওয়ার্ক পাচ্ছে না। তারপর খানিকটা সুস্থ নিঃশ্বাস ফেলে রাজু ঘরের ভিতরে গেল। যাওয়ার পর রাজুর কেন যেন মনে হচ্ছিল যে তার আশেপাশে কেউ একজন আছে। গতকাল রাত থেকে কেন যেন রাজুর সমস্ত কিছু ওলটপালট ঘটছে, তার আশেপাশে সমস্ত কিছু সে পরিবর্তন দেখছে, কোনো কিছুই সঠিকভাবে সে খেয়াল করতে পারছে না। গ্রামে আসার পর রাজু সালেহাকে ফোন করলো। যখন সে ফোন করলো তখন আচমকা সে দেখলো তার মানে তার নিজের ঘরের পিছনে, মানে জানালার সাইডে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। জিনিসটাকে দেখতে সাদা জামা পরা কোনো একটা জিনিস, তার চুলগুলো বেশ বড় এবং তাকে দেখতে একটা মেয়ের মতো লাগছে। রাজু দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো। সালেহা বলল, কি হয়েছে? রাজু বলল, কিছু একটা আমার ঘরের আশেপাশে আছে, আমি কয়েকদিন ধরে দেখছি। সালেহা বলল কি যে তুমি কোনো উল্টোপাল্টা কাজ করছো না তো, যার কারণে এই জিনিসগুলো তুমি দেখছো? আচমকা কেমন হবে কিসের জন্য? আর এত রাত্রেবেলা তোমার আমারই দোষ, তোমাকে এত রাত্রে আমি পাঠিয়েছি, তুমি বলেছিলে যে তোমাদের এলাকার রাস্তা ভালো না। যাই হোক, তুমি কালকে একটু হুজুরের কাছ থেকে গিয়ে একটু পানি টানি পোড়া নিয়ে এসো, ঠিক আছে? এই বলে রাত্রেবেলা রাজু ঘুমিয়ে পড়লো। এরকম করে পরের দিন সময় কাটলো, কিন্তু রাজুর কেন যেন মনে হচ্ছিল যে তার আশেপাশে কেউ একজন আছে। এটাই সবসময় তার মনে হয় যে তাকে কেউ সবসময় নজর রাখছে, তাদেরকে ফলো করছে। ওই দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে সে তার বাড়ির পাশে একটা আম গাছ আছে, আম গাছের নিচে একটা মাচালি পাতা আছে, সেই মাচালিতে বসে সালেহার সঙ্গে কথা বলছিল। আসলে বাড়ির ভিতরে কথা বলার কোনো অপশন নেই, কারণ হচ্ছে বাড়ির সকলে তখনও জেগে আছে, আর বাড়িতে বেশ মেহমান এসেছে, আর ওদের বাড়িতে সবসময় লোকজন থাকেই, সেহেতু ও ওইখানে বসে গরমে, আর বাড়িতে গরমও ছিল,
ওখানে বসে বাতাসের ভিতরে সালের সঙ্গে কথা বলছিল। ওই টাইমে সে খেয়াল করলো গাছের আড়াল থেকে একটা আলোকিত বস্তু তার দিকে তাকিয়ে আছে। তখন সে সঙ্গে সঙ্গে বলল যে কে ওখানে, কে? কিন্তু সে আলোটা কোনোভাবে যেন ধরা দিচ্ছিল না। রাজু উঠে সালাকে বলল, দাঁড়াও, রাখো তো, দেখি তো কি। তাই বলে সে সামনে গেল। সামনে গিয়ে খেয়াল করলো যে সেই জিনিসটা, সে যতই আগাচ্ছে ওই জিনিসটা তত পেছাচ্ছে এবং গাছের আড়াল থেকে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। জিনিসটার গায়ে জল জল করে আলো জ্বলছে এবং এমন আলো যা কিনা বেশ অদ্ভুত এবং আধ্যাত্মিক। সেটা যে একটা মেয়ে রাজু বুঝতে পেরেছে, কিন্তু কেন এরকমভাবে আচমকা গায়েব হয়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। বেশ খানিক্ষণ তাড়া করার পরে সে জিনিসটাকে সে খুঁজে পেল না। রাজু বাসায় চলে আসলো। বাসায় এসে সালাকে বলল, আসলে আর নেটওয়ার্ক পাচ্ছে না তো, তোমার সঙ্গে পরে কথা হবে, কালকে, আজকে রাখি। তাই বলে সে ঘুমিয়ে পড়লো। রাজু যে রুমে ঘুমায় সেই রুমের পেছনেই ওই বড় আম বাগানটা রয়েছে। জানলা খোলা ছিল। রাত তখন বেশ গভীর, 2টা-2:30 হবে। আচমকা রাজুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তার ঘরের ভিতরে একটা অদৃশ্য সেই ঘ্রাণটা সে শুকতে পায় আর কি। তারপর সে খেয়াল করলো যে তার পাশে, মানে বিছানার পাশে সোফার কোনায় একটা লোক দাঁড়িয়ে আছে এবং সেটা দেখে রাজু ভয়ে পিছিয়ে গেল। পিছিয়ে এসে বুকে থুতু নিয়ে চিৎকার করতে যাবে, কিন্তু তার গলা দিয়ে কোনো প্রকার শব্দ বের হচ্ছে না। রাজু তখন একটু ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে এবং তুমি এখানে কিভাবে ঢুকলে? সে যে একটা চোর নাকি অন্য কোনো কিছু, রাজু কোনো কিছু বুঝতে পারছে না। তখন সেই জিনিসটা রাজুর সামনাসামনি এগিয়ে আসলো। ঘ্রাণটা তার গা থেকে আসছে, একটা অদ্ভুত ফুলের সুঘ্রাণ। তারপর সেখান থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, তুমি আমাকে কেন ডেকেছ এবং আমার পিছন পিছন তোমাকে কেন নিয়ে এসেছো বলো? রাজু তখন খুশি হয়ে গেল, কারণ রাজু বুঝতে পেরেছে যে এটা সত্যি সত্যি একটা জিন এবং সেই হুজুরের দোয়া কাজে লেগেছে, তার আমল কাজে লেগেছে। রাজু তখন উঠে বলল, তুমি কি একটা পরী, একটা জিন? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি একটা পরী এবং একটা জিন। তুমি আমাকে কেন ডেকেছ? রাজু তখন বলল, আমি আসলে দেখতে চেয়েছিলাম যে জিনপুরে আসলে হয় কিনা, বা তোমরা দেখতে কেমন, কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। মেয়েটি তখন বলল, আমাকে দেখলে তুমি ভয় পাবে, আর আমরা আলোতে আসি না, আমরা সবসময় অন্ধকারে থাকি। রাজু ভাবতেই পারেনি যে সে একটা পরী মেয়েকে দেখতে পাবে। তারপর রাজু এক প্রকার জোর জবরদস্তি করে বলল কি যে, না, আমি তোমাকে দেখব। এতদিন তাহলে তুমি আমার পিছনে ছিলে, সেই বাসা থেকে শুরু করে এই পর্যন্ত আমার পেছন পেছন চলে এসেছ? পরিমেয়েটি তখন বলল যে, তুমি যেহেতু আমাকে ডেকেছো, কি উদ্দেশ্যে ডেকেছো সেটা তোমার জানতে হবে, তাই না? যদি কোনো খারাপ উদ্দেশ্য হয় তাহলে কিন্তু তোমার ক্ষতি করবো আমি, সেটা তুমি বুঝে রেখো। রাজু এই কথা বলে বলল, না, খারাপ উদ্দেশ্য নয়, আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? যদি করতে চাও তাহলে বলো, আমাকে দেখা দাও। ওই মুহূর্তে পরিমিটার গায়ে এক ধরনের জলজলে আলো জ্বলতে শুরু করলো এবং রাজুর চোখ যেন একদম অন্যরকম হয়ে যাচ্ছিল, মানে একদম ছানা বড়া টাইপের চোখ। কারণ তার সামনে যে মেয়েটি দাঁড়িয়েছিল সেটা ছিল অপরূপ সুন্দরী একটা মেয়ে। তার গা দিয়ে এক ধরনের চিকচিকে আলো জ্বলছিল এবং সে জামাটা পরেছিল, সে জামাটা দিয়েও এক প্রকার চকচক করে আলো জ্বলছিল। তার চেহারা অদ্ভুত সুন্দরী, কিন্তু স্বর্গের অপ্সরা। শুধুমাত্র তাই নয়, তার চুলগুলো এত লম্বা এবং তার শরীরের অববায়, শরীরের গঠন, সমস্ত কিছু এত চমৎকার যে রাজু কয়েক মুহূর্তের জন্য যেন তার দিকে তাকিয়ে হাঁ করে রইল। মেয়েটি তখন বলল, কি দেখছো? রাজু তখন বলল, তোমাকে দেখছি, কারণ তুমি এত সুন্দর যে তোমার দিকে আমি চোখ সরাতে পারছি না। মেয়েটা ইমপ্রেস হয়ে গেল নাকি কি জানি না, বলল কি যে, সত্যি বলছো আমি সুন্দর? রাজু বলল, হ্যাঁ, তুমি অনেক সুন্দর, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার নাম রাজু, তোমার নাম? মেয়েটি বলল, আমার নাম ইলাম। রাজু বলল কি যে, ইলাম আবার কেমন নাম? সে বলল কি যে, আমরা তো জিন জাতি, আমাদের নাম এরকমই হয়, আমার নাম ইলাম। রাজু তখন বলল, বেশ সুন্দর নাম। তারপর রাজু সেই মেয়েটার সঙ্গে ওই রাত্রে বেশ খানিক্ষণ বসে গল্প করলো। এতক্ষণ সে ভয় পাচ্ছিল, কিন্তু এখন তার জন্য কেমন ভয় ভয় লাগছে না। তার ভয় একদমই কেটে গিয়েছে, কারণ সে তার গল্পে সফল হয়েছে এবং সে ওই মেয়েটার সঙ্গে রাত জেগে গল্প করতে শুরু করলো। মেয়েটাকে সে জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে এসেছো? মেয়েটা বললো কি যে, আমি এসেছি অন্য জায়গা থেকে, তবে তুমি বেশ ভালো এবং সুন্দর, এই জন্য তোমার সঙ্গে কথা বলছি। তাহলে উদ্দেশ্য ছাড়া কেউ ডাকলে তাদের আমরা ক্ষতি করি। রাত্রেবেলা প্রায় সারা রাত ধরে পরিমেয়েটার সঙ্গে গল্প করার পরপরই সে সারা দিন ভরেই ঘুমালো। তার মাটাকে দেখে হয়রান হয়ে গেল, কারণ রাজু এত বেলা পর্যন্ত ঘুমায় না। সে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে এবং সমস্ত জায়গায় হেঁটে হুটে বেড়ায়, সবার সাথে কথা বলে, কিন্তু এত বেলা পর্যন্ত ঘুমায় না। রাজুর মা ভাবলো তার শরীর খারাপ করেছে, যার কারণে সে তার কাছে গিয়ে তাকে ডেকে তোলার চেষ্টা করলো, কিন্তু রাজু বললো কিছু আমি পরে উঠবো, শরীর টরীর খারাপ কোনো কিছুই না। রাজুর আচরণ কেমন যেন একদিন 2 দিন ধরে পরিবর্তন হতে শুরু করলো, কারণ রাজু কেমন যেন অন্যমনস্ক থাকে। সে সবসময় একা একা কার সঙ্গে যেন কথা বলে, সেটা তার বাড়ির অনেকেই দেখেছে।
সেদিন সন্ধ্যাবেলা রাজু আম গাছের গোড়ায় বসেছিল এবং সেখানে বসে সে একা একা কার সঙ্গে যেন গল্প করছিল এবং কথা বলছিল। কিন্তু সেটা অনেকে দেখে হয়তো মনে মনে ভাবছে যে ফোনে কথা বলছে। এরকম করে 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, কিন্তু রাজুর একা একা কথা বলা, তারপর নিজের মতো করে চলাফেরা করা, আগের মতো সমস্ত পরিবর্তন হয়ে গেল। রাজু ঠিক যেরকম স্বভাবের ছিল তার ভিন্ন স্বভাবের হয়ে গেল। সে একটু চঞ্চল এবং উৎফুল্ল টাইপের হয়ে উঠল। অনেকেই দেখেছে যে রাজু রাত্রেবেলা গাছের গোড়ায় বসে কার সঙ্গে কথা বলে বা মাচার উপর বসে, তার ফোন তার কানে নেই, কিন্তু সে একা একা কথা বলে। বিশেষ করে ভর দুপুরবেলা একদিন আম বাগানে বসে রাজু কার সঙ্গে যেন ইশারায় ইঙ্গিতে একা একাই কথা বলছিল। সেটা তারই এক চাচা দেখে বলে কি যে, কিরে রাজু, কার সঙ্গে কথা বলছিস? রাজু তখন তার চাচার উপর রেগে যায়। সাধারণত ওর স্বভাব এরকম না যে সে কারোর উপর রেগে যাবে, কেউ কোনো কিছু বললে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। রাজু তখন প্রথমবারের মতো জীবনে হয়তো তার চাচার সঙ্গে খারাপ ব্যবহার করতে করে বসে। বলে কি যে, আপনি এখানে কি করছেন? আমি কি করি না করি সেটাতে আপনার কি? তাই বলে সে তার চাচার সঙ্গে খারাপ ব্যবহার করে। তার চাচা গিয়ে তার মাকে বলে যে রাজু তো এরকম। প্রায় এলাকার সকলের সঙ্গে রাজু কেমন যেন এরকম ভাবে খারাপ আচরণ করতে শুরু করে। আসলে মূলত পরিমেয়েটা যখন রাজুর কাছে আসে, সে তখন তাকে নানানভাবে ম্যানিপুলেট করতে শুরু করে। কারণ পরিমেয়েটা রাজুকে নানানভাবে সুযোগ সুবিধা দিতে শুরু করে। কিরকম সুযোগ সুবিধা? পরিমেয়েটা রাজুকে বলেছে যে আমি তোমাকে সবকিছুই দিব, কিন্তু বদলে আমাকে আমার কথা বলে তোমাকে শুনতে হবে, আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, আর বদলে তুমি যা চাও তুমি সেটাই পাবে। রাজু পরিমেয়েটার সঙ্গে এরকম একটা চুক্তিবদ্ধ হলো যে পরিমেয়েটা ওকে যা বলবে সে তাই শুনবে। ছোটবেলা থেকেই তো সে এটা চেয়ে আসছিল যে কোনো পরিবার জিন তার সঙ্গে থাকবে, তার সঙ্গে কথা বলবে, বন্ধুত্ব করবে, এবং সমস্ত বিষয়গুলো তার মনের মধ্যে ফিট হয়ে গেল যখনই সে ইলমার সঙ্গে দেখা করলো। ইলমা রাজুর সঙ্গে সবসময় থাকতো। বিশেষ করে রাত হলে সে ইলমা রাজুর কক্ষে আসতো এবং রাজুর সঙ্গে গল্পগুজব করতো, কথা বলতো এবং রাজুকে নানান ধরনের জিনিস দিত। বিশেষ করে রাজুর পোশাকে এবং পরিচ্ছদে সমস্ত কিছুতে পরিবর্তন আসলো। ইলমা প্রত্যেকদিন রাত্রে এসে রাজুর সঙ্গে গল্প করত এবং তার জন্য নানান ধরনের খাবার এবং মিষ্টান্ন নিয়ে আসতো। সেগুলো সে খেত, এবং শুধুমাত্র তাই নয়, তার পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। বিশেষ করে রাজু যখন নিজের কক্ষে থাকতো তখন রাজুর মা এবং রাজুর বাবা সহ তার বোনেরা অনেকেই দেখেছে যে রাত্রেবেলা সে লাইট বন্ধ করে কার সঙ্গে যেন কথা বলে, তাও জোরে জোরে, এবং সেটা বাইরে থেকে শোনা যায়। রাজুর রুম ছিল, সেই রুম থেকেই বাইরে থেকে শোনা যেত। একদিন তার মা যাওয়ার সময় সে শোনে যে সে কার সঙ্গে যেন কথা বলছে। রাজু যে প্রেম করে সেটা হয়তো তারা জানে না। প্রথমে রাজুর মা ভেবেছে সে হয়তো কারোর সঙ্গে প্রেম করে বা কারোর সঙ্গে কথা বলে, এই জিনিসগুলো ভেবেছে। সেটা ভেবে হয়তো কথা বলেনি, ছেলে বড় হয়েছে, প্রেম করতেই পারে। কিন্তু ওদিকে সালেহা বারবার রাজুকে ফোন দেওয়ার পর রাজু ফোন কেটে দেয়। আগে রাত্রেবেলা সালেহার সঙ্গে সে প্রায়ই কথা বলতো, কিন্তু ইদানিং সে বাড়িতে আসার পর, বিশেষ করে পরিটার সঙ্গে পরিচয় হওয়ার পর, সে সালেহার সঙ্গে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে। সে দিনের বেলা তো সালেহার ফোন ঠিকঠাক মতো ধরে না, কথা বলে না, সমস্ত কিছু কেমন যেন ওলটপালট হয়ে যেতে শুরু করলো। কারণ হচ্ছে রাজুর সঙ্গে জীবনে যখনই পরিটা আসলো তখনই তার জীবনের সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। সকলে ভাবতো যে রাজুর মধ্যে কোনো পরিবর্তন এসেছে, হয়তো ঢাকা গিয়ে, কারণ ঢাকা যাওয়ার পর রাজু দ্বিতীয়বারের মতো বাড়িতে আসলো। এর মাঝখানে একবার এসেছিল, আর এবার পরীক্ষা শেষ করে তারপর আসলো। রাজুর এরকম পরিবর্তন দেখে এলাকার সবাই চেয়ারম্যান চাচাকে বলল যে আপনার ছেলে কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে, ওর চোখ সবসময় কেমন যেন লালচে বর্ণ থাকে, আর ওর চোখের নিচে কিরকম কালো দাগ পড়ে গিয়েছে দেখেছেন? বাড়িতে যখন এসেছিল তখন তো এরকম ছিল না, বাড়িতে প্রথম দিন আসার পর থেকেই তো ওকে আমরা ভালো দেখেছি, সবার সঙ্গে ভালো আচরণ করেছে, কথাবার্তা ঠিকঠাক মতো বলেছে। তাহলে আচমকা এরকম সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল কিসের জন্য, সেটাই তো বোঝা যাচ্ছে না। চেয়ারম্যান কাকা বলল হয়তো ঢাকা থেকে স্বভাবটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। ওইদিন দুপুরবেলা রাজুকে সে ডেকে বলল, কি ব্যাপার, তুমি ঠিকঠাক মতো ঘুমাও না নাকি? এরকম করে তোমার চোখের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যখন সে কালি পড়ে গিয়েছে। রাজু তখন তার বাবাকে বলল যে আমি ঘুমাই না, কি করি সেটা তোমার দেখে লাভ নেই, আমি তো ঘুমাই, এসব বলছো কিসের জন্য? এই প্রথমবারের মতো মনে হয় রাজু তার বাবার মুখের উপর কথা বলল। শুধুমাত্র তাই নয়, রাজুকে গ্রামের অনেক জায়গায় গ্রামের অনেকে ঘোরাফেরা করতে দেখেছে। যেমন সেদিনকে সন্ধ্যার পর মানে 7-8টার দিকে রাজুকে দক্ষিণের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের ভিতরে ঢুকতে দেখেছে। ওই জঙ্গলের ভিতরে সে কোনো একটা আলোকিত বস্তুর পেছনে যাচ্ছিল। বিষয়টা তো ঠিক তেমনই এলাকার অনেকেই দেখেছে। রাজুর কাছে যখন পরীটা আসে তখন সে রাজুর সঙ্গে গল্প করে এবং তাকে তাদের দেশের কথা বলে।
এরকম করে রাজুর সঙ্গে প্রায় 15-16 দিন ধরে সেই পরীটা কথা বলেছে। এক প্রকার সে প্রায় রাজুকে তার বশে অথবা রাজুকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছে। পরি মেয়েটা রাজুকে পছন্দ করে সেটা সে বলে দিল, বলে কি যে রাজু, আমি তোমাকে পছন্দ করি এবং তোমার সঙ্গে থাকতে চাই। রাজু প্রায় সালেহার কথা ভুলেই গেল। সালেহার ফোন কল ধরছে না, কোনো কিছু করছে না। সালেহারই এক পরিচিত রাজুর ভাই ছিল যে কিনা গ্রামে থাকতো, তার নাম্বার জোগাড় করে তাকে বলল কি যে রাজুর কি হয়েছে, এরকম সে আমার ফোন ধরছে না, বাড়ি থেকে কি সমস্ত কিছু ঠিকঠাক আছে। সে তার সালেহাকে বলল কি যে রাজু বাড়ির সপ্তাহ সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, ও সমস্যার সঙ্গে এরকম আচরণ করছে, কেমন যেন হয়ে গিয়েছে, সবার সঙ্গে মেজাজ খারাপ করে কথা বলে, রাত্রেবেলা বাসায় থাকে না, জঙ্গলে গিয়ে বসে থাকে, এর সঙ্গে সঙ্গে কথা বলে, কি করে না করে কিছুই বোঝা যাচ্ছে না। ওইদিন সন্ধ্যার পরে মানে রাত্রেবেলা রাজুর আব্বা দেখলো রাজু ঘরের ভিতরে কার সঙ্গে বসে যেন কথা বলছে। জানালার ফাঁক দিয়ে সে দেখলো এবং সে কার সঙ্গে ইশারা দিয়ে কথা বলছিল। এটা দেখে রাজুর বাবা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে বলে কি যে রাজুর সঙ্গে নিশ্চয়ই কোনো কিছু আছে, নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আছে যেগুলো কিনা ওকে দিয়ে এসব জিনিসপাতি করাচ্ছে। কিন্তু ওদিকে রাজু পরিমেয়েটাকে ভালোবেসে ফেলেছে বলতে পরিমেয়েটা যা বলতো রাজু সেটাই শুনতো এবং বলতো যে আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে থাকবো। ওই দিন রাত্রেবেলা যখন পরিমেয়েটা রাজুর রুমে আসলো, মানে হচ্ছে ইলমা তাকে বলল, শোনো রাজু, আজকে তোমাকে আমি আমাদের ওইখানে নিয়ে যাব, মানে যেখানে তুমি সবসময় থাকবা সেই জায়গাটা আজকে দেখে আসো। রাজু তখন বলল যে আমার আব্বা আম্মা মনে তোমার কথা জেনে গিয়েছে, আমি আব্বার কথা শুনেছি যে আমার আব্বা নাকি কোনো হুজুরের সঙ্গে কথা বলবে, এরকমটা হলে তো তোমাকে এখান থেকে তাড়িয়ে দিবে, আমি আজকেই ঢাকা চলে যাব এবং এখনই। তাই বলে রাজু ওই অবস্থাতেই পরিমেয়েটার সাহায্য নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো, কারণ ঘরের যে দরজার চাবি আছে সেই চাবিটা তার বাবার কাছে থাকে, কোনোভাবে সে ঘর থেকে বের হতে পারবে না। রাজু রাত্রেবেলায় ঘরের দরজা কোনো কিছু না খুলে, এমনকি তার ঘরের দরজা ভেতর থেকে লাগানো, সেরকম অবস্থায় সে পরিমেয়েটার সঙ্গে তার জগতে গেল। সেখানে যার পর পরিমেয়েটা তার ঘর বাড়ি সমস্ত কিছু ঘুরিয়ে ফিরে দেখালো, বলে কি যে আমরা এখানে থাকি এবং এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমার পছন্দ হবে, আমাদের বিয়ের পরে আমরা এখানেই থাকবো। রাজু যেন পুরোপুরি সেই পরিমেয়েটার উপর হিপনোটাইজ হয়ে গিয়েছিল এবং তাকে সে ভালোবেসে ফেলেছিল এবং পরিমেয়েটাও ওই রাজুকে বেশ পছন্দ করত এবং ভালোবাসত। রাজু পরিমেয়েটাকে বলল যে শোনো, আমার তোমাকে খুব পছন্দ হয়, আমি তোমাকে ভালোবাসি। রাজু বলল কি যে আমি তো তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকতে চাই এবং আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। পরিমেয়েটা ছিল অত্যাধিক রকম সুন্দরী এবং অন্যরকম যুবতী একটা মেয়ে, যে কোনো পুরুষ মানুষ সেটা দেখলেই ভালোবেসে ফেলবে। তবে সে সালেহাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, সেই অবস্থা চেঞ্জ করে সে যে এই পরিমেয়েটা মানে ইলমাকে ভালোবাসবে সেটার জন্য তো সময় লাগে। মাঝখানে মনে হয় 15-20 দিন সময় পার হয়েছে, এর মধ্যেই সে তার ভালোবাসা ইলমার প্রতি শিফট করে ফেলেছে। বিষয়টা কি বেশ মানানসই নাকি অমানানসই সেটা রাজুর কাছে কোনো কিছু বিষয় ছিল না। সে ইলমার সঙ্গে প্রেম করতে শুরু করলো এবং তার সঙ্গে সবসময় থাকতো। রাজু তার ভার্সিটি খুললো, সে ইলমাকে বলল যে আমি ভার্সিটি যাব। ওই দিন ঘোরাফেরা শেষে ইলমা তাকে ঢাকার তার যে রুম আছে সেই রুম তো ইলমা চেনে, সেখানে সে নামিয়ে দিয়ে আসলো, কারণ প্রথমবার ইলমা রাজুর সঙ্গে ওইখানে দেখা করেছিল। ঢাকায় পৌঁছানোর পর রাজুর সব পরিবর্তন হয়ে গিয়েছিল, সেটা সবাই দেখে অবাক হয়ে গেল। রাজুর যে স্যাররা ছিল, ক্যাম্পাসের যেসব বন্ধু বান্ধব ছিল বা স্টুডেন্টরা ছিল, সকলে রাজুকে দেখে অবাক হলো, কারণ রাজু এখন অন্যরকম ভাবে চলাফেরা করতো, কারোর সঙ্গে কোনো কথা বলতো না, ক্লাসে এসে চুপচাপ বসে থাকতো, কেউ কিছু বললে রেগে যেত এবং রাজুর চোখের দিকে তাকানো যেত না, কারণ সে বেশ রেগে সকলের সঙ্গে কথা বলতো, ইভেন স্যাররাও তার সঙ্গে কথা বলতে ভয় পেত। সে বেশ ভালো ছাত্র ছিল, এটা মানার বিষয়, তবে স্যারদের সঙ্গে খারাপ আচরণ করবে এটা স্যাররা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সালেহা রাজুর সঙ্গে ওই দিন ইউনিভার্সিটিতে দেখা করলো। দেখা করার পর সে রাজুকে বলল, কি ব্যাপার, তুমি ফোন কল ধরছো না, এসেছো আমাকে অবধি জানাওনি, তুমি কি আমাকে ভুলে গিয়েছো নাকি? রাজু তখন সালেহাকে বলল যে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। তাই বলে সে তাকে পাশ কাটিয়ে আসতে গেল। সালেহা রাজুর হাত ধরতেই রাজু বেশ আগুন দৃষ্টিতে সালেহার দিকে তাকালো, বলে কি যে তোমার এত বড় সাহস, তোমার হাত ধরেছো? এই কথা বলতেই রাজুর মধ্যে যেন এক অলৌকিক ক্ষমতা ভর করলো এবং সে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে আবার নিচে নেমে গেল এবং নেমে গিয়ে সে রেগে গিয়ে তার কণ্ঠ পরিবর্তন হয়ে বলল কি যে তুই আমার কাছে আর আসবি না। রাজুর কণ্ঠ কেমন যেন একটু পরিবর্তন ছিল এবং তার মধ্যে মেয়েলি এবং পুরুষ কণ্ঠ মিক্সড করলে যেরকম কণ্ঠ হয় ঠিক সেরকম কণ্ঠ ছিল। আশেপাশের সকলে দেখে ভয় পেয়ে গেল এবং ভয়ে সকলে এখান থেকে সরে গেল। রাজু দিন তার বাসায় চলে গেল। সালেহা তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রাজুর রুমে গেল। সেখানে যাওয়ার পর দেখলো রাজুর রুমের ভিতরে সমস্ত কিছু ওলটপালট অবস্থায় রয়েছে এবং রুমের পরিবেশ বেশ অদ্ভুতভাবে সাজানো। রুমের ভিতরে ঢোকার পর যেহেতু রাত ছিল, মনে হচ্ছে যে কোনো কিছু রুমের ভিতরে আছে এবং সেটা হাঁটাচলা করছে। রুমের ভিতরে লাইট জ্বালাতে যাবে ঠিক তখনই কারেন্ট চলে গেল।
তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে আশেপাশে দেখতে লাগলো, কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছিল না। রাজু নিজেও নিজের কক্ষে ছিল না। আচমকা সে খেয়াল করলো রুমের বাইরে থেকে রাজু বের হয়ে এসেছে এবং বের হয়ে এসে বলল কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তোমাদের এখানে আসতে নিষেধ করেছি, আর তোমরা এখানে কেন এসেছো? এই কথা বলতেই সালেহা বলল, রাজু তুমি এরকম কেন করছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসতা। গ্রামে গিয়ে এমন কি হলো? তাই বলে সে রাজুকে জড়িয়ে ধরলো। ওই মুহূর্তেই সে সালেহাকে এমন জন্য ধাক্কা দিল যে সিটকে প্রায় 8-10 হাত দূরে গিয়ে পড়লো। আরেকটু হলে বাড়ি কি হয়তো তার মাথায় ফেটে যেত। রাজুর কণ্ঠ পরিবর্তন হয়ে গেল এবং তার আশপাশে এক প্রকার বাতাস বইতে লাগলো এবং তার শরীরের ভিতরে এক প্রকার চকমকি হতে শুরু করলো এবং সে একটা মেয়েলি কণ্ঠে বলে উঠলো, তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের খবর আছে, তোদের সব কটাকে মেরে ফেলবো। এটা শুনে সকলে ভয় পেয়ে গেল। সালেহা নিজেও ভয় পেয়েছে এবং ওই সময়ে রাজুর যে বাবা আছে মানে বাড়ি থেকে সালেহার নাম্বারে ফোন দিল, কারণ ওইখানে যে ভাই ছিল সে বলেছে যে রাজুর এরকম একটা গার্লফ্রেন্ড আছে যে রাজুর সঙ্গে থাকে। সালেহা ফোন ধরে বলল যে আঙ্কেল আপনার ছেলে এরকম করছে এবং তার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। রাজুর বাবা একদম অবাক, কারণ মুহূর্তের ভেতরে সে বাড়ির সমস্ত কিছু বন্ধ করে মানে সমস্ত কিছু ভেদ করে তার নিজের রুমেও ভেতর থেকে লক করা, লক ভেঙে ভেতরে ঢুকেছে, কিন্তু রাজু ভেতরে ছিল না। ভেঙে সে রাজু এখানে গেল কিভাবে? এটা নিয়ে রাজু বাবা বেশ চিন্তিত ছিল এবং সমস্ত কথা খুলে বলার পরে রাজুর বাবা ঢাকায় আসলো পরের দিন। আসার পর রাজুর রুমের ভিতরে ঢুকে দেখলো যে রুমের ভিতরে বেশ কিছু জিনিস ছড়ানো ছিটানো রয়েছে এবং সে রুমের ভিতরে যেতেই কিছু একটা অলৌকিক শক্তি তাদেরকে ঠেলে বাইরে বের করে দিচ্ছিল। রাজু তখন রুমে ছিল না, সে ভার্সিটিতে বা কোথায় গিয়েছে কেউ জানে না। রুমের ভিতর থেকে কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে বের করে দিচ্ছে। খুব জোরে বাতাস বইতে লাগলো। ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ বলে উঠলো, তোরা এখান থেকে চলে যা, রাজুকে কোনোভাবেই আমি যেতে দিব না, আমি ওকে নিয়ে যাবো বাবার সঙ্গে করে। এটা শুনে সকলে ভয় পেয়ে গেল। সালেহা সবসময় কান্না করে। রাজুর বাবা তখন বলল, মা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আগে রাজুকে খুঁজে বের করতে হবে। তারপর রাজুকে খুঁজে বের করে তাকে ধরে টরে এক প্রকার সেখান থেকে সালেহার সমেত তাকে গ্রামে নিয়ে চলে যাওয়া হলো, কারণ সালেহা কোনোভাবে রাজুকে ছাড়বে না, কারণ সে তাকে অসম্ভব রকমের ভালোবাসে। আর রাজুর এরকম পরিবর্তন দেখে সালেহার নিজেরই যেন কান্না করতে ইচ্ছে করছে। ওই রাত্রেবেলা তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। রাজুর মধ্যে আচমকা এক ধরনের শক্তি ভর করলো, যে শক্তি কোনো কিছুই মানছে না। প্রায় 4-5 জন জন্মদ্য শক্তপোক্ত লোককে সে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওইখান থেকে পালিয়ে গেল। তার পেছনে বেশ কিছু লোকজন ছোটাছুটি করতে শুরু করলো এবং পুরো গ্রামের কয়েকজন লোক লাইট নিয়ে সে জঙ্গলের ভিতরে গেল। যে ভিটাটা ছিল সেই ভিটার উপরে গিয়ে দেখে কি যে রাজু একটা গাছের মগ ডালে বসে আছে। সকলে তাকে বললো যে তুমি নেমে আসো, তুমি নেমে আসো, তোমার সমস্ত কথা শুনবো। রাজু কোনোভাবে নামবে না, বললো কি যে না আমি নেমে আসবো না, আমি ওর সঙ্গে চলে যাব, আমি ওকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওর সঙ্গে চলে যাবো ওখানে। রাজুকে অনেক নলপাত করে গাছ থেকে নামানো হলো, অনেক বুঝিয়ে সুঝিয়ে গাছ থেকে নামিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আনার পর তাকে আড়মোড়া করে একটা গাছের সঙ্গে খুব শক্ত করে বাঁধা হলো। রাজুর পরিবেশ এমন হয়ে গিয়েছিল যে তার সঙ্গে শোক দিতে পারা মুশকিল। তার কণ্ঠ মাঝে মধ্যে পরিবর্তন হয়ে যায় এবং একটা মেয়ে কণ্ঠ হয়ে যায়। কেমন যেন অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হয়ে গেল। গ্রামে ততক্ষণে জানাজানি হয়ে গিয়েছে। সালেহা তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে তারা বাড়িতে এসেছে, কিন্তু রাজুর এরকম অবস্থা কিভাবে হলো সেটাই কেউ বুঝতে পারছে না। তারপর এক মৌলবীকে ডাকা হলো। মৌলবী আসলো। আসার পর রাজুর দিকে তাকিয়ে বলল কি যে ওকে একটা জিন পরীতে আছর করেছে এবং সেই পরীটা কোনো স্বাভাবিক পরী নয়, বেশ শক্তিশালী এবং অন্য একটা জিন জগৎ থেকে এসেছে। সে রাজুর উপর ভর করেছে এবং রাজুকে নিয়ে যেতে চায় এবং রাজুই ওকে ডেকে নিয়ে এসেছে। সাধারণত এরকম জিনপরীরা যারা কিনা ডেকে নিয়ে আসে এরা খুবই ডেঞ্জারাস হয়। নিজে থেকে যেসব পরী আসে তারা তো চাইলে চলে যেতে পারে, কিন্তু যাদেরকে ডাকা হয় তারা খুবই ডেঞ্জারাস এবং অন্যরকম হয়। আমার মনে হয় না যে এটা আমার কর্ম, আমি এটা করতে পারবো না। ঠিক তখন রাজু রেগে গিয়ে বলে কি যে তোর মতো পাপী হুজুর আমাকে তাড়াবে? আমার শক্তি সম্পর্কে তো ধারণা আছে, আমি তোকে মেরে ফেলবো। তখন সে বলে যে তোর বাড়িতে দুটো ছোট ছোট মেয়ে আছে না, আমাকে তাড়িয়ে দেখ না, সেই মেয়ে দুটোর কি করে দেখিস, আমার জিনের দল সেখানে পৌঁছে যাবে তুই পৌঁছানোর আগেই। হুজুর তখন ভয় পেয়ে যায়, বলে কি যে শুনছেন আপনারা কি বলে, ও কোনো স্বাভাবিক জিন না, ও একটু শক্তিশালী জিন, ওকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং কুফরি করে আপনার ছেলে ওকে ডেকে নিয়ে এসেছে, সেটা ও নিজে মুখে বলেছে। ওকে যখন ডেকেছে ও কোনোভাবে আপনাকে ছেলেকে না নিয়ে এখান থেকে যাবে না। এই কথা যখন সকলে শুনলো তখন সকলে বেশ কষ্ট পেল, বিশেষ করে সালেহা অধিক কষ্ট পেয়ে সে কান্নাকাটি করতে শুরু করলো। সালেহা প্রায় অজ্ঞানী ছিল, কারণ সে তাকে এরকম ভাবে যদি নিয়ে যায় তাহলে কোনোভাবেই তো ওই পরিমেয়েটার কাছ থেকে ফেরত আনতে পারবে না। ওই জিন মেয়েটা যে কিনা রাজুকে ভালোবাসতো এবং তাকে সাথে করে নিয়ে যাবে বলছিল, সে প্রায় রাত ভরে ছোটাছুটি করতে শুরু করলো এবং বাড়ির মধ্যে একটা অন্যরকম
বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, যে পরিস্থিতি চারপাশের সমস্ত কিছু একদম ওলটপালট করে ফেলবে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। রাজুর আব্বা প্রায় সারা রাত সেখানে বসে রইল এবং রাজুকে পহরা দিতে লাগলো। পরের দিন যখন সকাল হলো, রাজু কিছুটা স্বাভাবিক হয়ে উঠলো, কারণ ওই জিনটার শক্তি দিনের বেলা তেমন কাজ করে না, রাত্রেবেলা করে, এটা সেই হুজুর বলে গিয়েছে। এবং সেই হুজুর তার পরিবার আছে, তার পরিবার ক্ষতি করবে জিনগুলো, সেটা ভেবেই সে কোনো কিছু না করে সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার আগে একজন কামেল পীর ছিল, তার অ্যাড্রেস দিয়ে গেল, বলে যে আপনি সেই দরবেশ বাবার কাছে যান, সেই দরবেশ বাবা আপনাকে হেল্প করতে পারবে, কারণ তিনি এইসব বিষয়ে বা এই পরিগুলোকে তাড়াতে তিনি বেশ উপকারী এবং উনি তাড়াতে পারবে। কথা বলার পর তারপর রাজুর আব্বা সেই লোককে আনতে গেল। তবে সেই লোকের বাড়ি কি আর কাছে, অনেক দূরে। সেখান থেকে তাকে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার পর তখন প্রায় সন্ধ্যের পরপরই তো ওই জিনটার শক্তি অনেকখানি বেড়ে যায়। ঠিক তেমনটাই হলো যে সন্ধ্যের পরপর ওই জিনটার শক্তি অনেকাংশে বেড়ে গেল এবং কোনোভাবেই রাজুকে কন্ট্রোলে আনা যাচ্ছিল না। লোকটা যখন আসার পরেই রাজু কেমন যেন শান্ত হয়ে গেল এবং তার ভেতরে থাকা জিনটা বাইরে বেরিয়ে আসলো এবং সেটা একটা অদৃশ্য অবয়ব দেখা যাচ্ছিল, কিন্তু শক্তি যে ভর করেছে তারপর সেটা দেখে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে ওই মেয়েটার অদৃশ্য শরীর আলোকিত হয়ে অল্প অল্প দেখা যাচ্ছিল। সেই তান্ত্রিক বাবা এসে বলে কি যে তুই এর কাছে কি চাস? তখন সে জিন মেয়েটা বলে যে আমি ওকে চাই, ও আমাকে ডেকেছে এবং আমি ওকে নিয়ে যাবো সারা জীবনের জন্য, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও যদি আমাকে না ডাকতো তাহলে আমি এখানে আসতাম না। তখন তান্ত্রিক বলল ঠিক আছে, ও তোকে ডেকেছে, কিন্তু ভুলবশত ডাকতে পারে। তখন রাজু বলল কি যে না, আমি ওকে ভুলবশত ভাবে ডাকিনি, আমাকে ডেকেছি এবং আমি ওর সঙ্গে চলে যাব। রাজুর উপর পরিমেয়টা এমনভাবে বশ করেছে যে তাকে কোনোভাবেই বসে আনা যাচ্ছিল না এরকম। আর সে ছিল বেশ শক্তিশালী, যেহেতু এখানে রাজু নিজে রাজি, সেহেতু কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছিল না। পরিমেয়টার বশ তো আছে, সে সাথে রাজু নিজেও রাজি, কারণ সে সারা জীবন চেয়েছিল যে কোনো জিন পরির সঙ্গে তার দেখা হবে, কিন্তু একটা পরির সঙ্গে তার দেখা হবে সেটা সে ভাবতে পারেনি। তারপরে এই পরিমেয়টা এত সুন্দরী এবং সব দিক থেকে বেশ শক্তিশালী, রাজু তার প্রতি একটু অন্যরকমভাবে আকৃষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, সেই জিন বাবাটা বলল কি যে শোনো, একে তাড়ানোর জন্য এর কাছে থেকে ডিমান্ড নিতে হবে, এ কি চাই সেটাও জানতে হবে, না হলে কোনোভাবে একে তাড়ানো যাবে না। এবং সে খুব শক্তিশালী, কারণ তাকে ডেকে আনা হয়েছে এবং সমস্ত শক্তির সমস্ত ইনপুট বন্ধ করে দেওয়া হয়েছে, সেহেতু একে এখান থেকে তাড়ানো বেশ কষ্টকর হবে। আমি জানি যে আমি অনেক বড় তান্ত্রিক এবং আমার সাথেও জিন আছে, আমার সাথে যেসব জিন আছে তারাও এই কথাই বলেছে যে ওর সঙ্গে কথা বলেছে, ওকে এখান থেকে যদি তাড়াতে হয় তাহলে ওর ডিমান্ড কি সেটা শুনতে হবে। তো আমরা শুনে দেখি আপনার ডিমান্ড দিতে প্রস্তুত তো? তো চেয়ারম্যান তখন বললেন যে হ্যাঁ, ডিমান্ড দিতে প্রস্তুত। তো সে জিনটার কাছে জিজ্ঞেস করলো, পরিমেটার কাছে, ইলমার কাছে জিজ্ঞেস করার পরে সে বলল কি যে আমার কোনো ডিমান্ড নেই। তখন সেই তান্ত্রিক বলল কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 14টা খাসি দেওয়া হবে এবং যে কটা মুরগি চাও সবগুলো দেওয়া হবে, যদি গরু চাও তাও দেওয়া হবে, কি চেয়ারম্যান সব দিতে পারবেন না? তখন সে মাথা নাড়লো, বলল কি যে হ্যাঁ। সে বলল কি যে আমি এসব কিছুই নেবো না, এসবের বিনিময়ে আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তোমরা হয়তো জানো যে এইসব জিনিস আমরা নিয়ে খুশি থাকি, আমাদের এসব জিনিস লাগে, কিন্তু এইসব জিনিস আমি নিতে পারবো না, আমাকে ভালোবাসি, ওকে আমি সাথে করে নিয়ে যাবো, এটা আমার শেষ ডিমান্ড। তো তখন সেই তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তার থলে থেকে বেশ একটা জিনিস বের করলো, বের করে সে বেশ কিছু দোয়া দূরত পড়ে সেই থলে থেকে পানি নিয়ে রাজুর গায়ে ছিটাতে শুরু করলো। রাজু তখন অচেতন অবস্থায় ছিল এবং সে চেতনে ফিরে সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো এবং সেই জিনটা পরিমেয়টা রাজুর শরীরের ভিতর ঢুকে গেল। এক প্রকার ঢুকে গিয়ে রাজুকে তখন প্রায় সেই বাঁধন থেকে খুলেই ফেলবে, 10-12 জন ধরে তাকে আটকানো যায়, এত পরিমাণ শক্তিশালী। সে এত পরিমাণ শক্তিশালী ছিল যে গাছের সঙ্গে বাধা ছিল, সেই গাছের শেকড় পর্যন্ত উঠে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এই পরিমাণ পরিস্থিতিতে তারপর কি করবে কিছু বুঝতে পারছিলাম না। তো সকলে মিলে তখন সেই তান্ত্রিককে বলেছে কি করা যায়, একে তো কোনোভাবে এরকমভাবে উচ্ছেদ করা সম্ভব না। তো ওই মুহূর্তে তখন চেয়ারম্যানকে সেই তান্ত্রিকটা পরামর্শ দেয় যে ওকে বিয়ে দিতে হবে, যদি আজকে রাত্রের ভিতরে ওকে বিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে কালকে ফুল পূর্ণিমা রাতে এইসব জিনদের শক্তি অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু ওকে কোনোভাবে আটকাতে পারবেন না, ও নিয়েই যাবে। ভালো হয়েছে যে আজকে আপনারা টের পেয়েছেন বা আজকে নিয়ে এসেছেন, কালকে পর্যন্ত অপেক্ষা করলে আপনার ছেলেদেরকে আপনি পেতেন না, ওকে যেভাবেই হোক নিয়ে যেত এখান থেকে। তো আজকে যেটা করবেন সেটা হচ্ছে ওর বিয়ে দিতে হবে আজকে এবং এখনই। আপনারা কোনো একটা পাত্রী ঠিক করুন, সেই পাত্রীর সঙ্গে আজকে এবং এখনই বিয়ে দিতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ওকে চিরদিনের জন্য হারাবেন, ও চলে যাবে। তো তখন চেয়ারম্যানের কোনো ছিল না, কোনো চিন্তাভাবনা না করেই যে সালেহা এসেছিল সাথে করে, সালেহা তো রাজুকে ভালোবাসে, কারণ সে তো তাকে ছাড়তে পারবে না, তার সঙ্গে থাকতে হবে। তো সালেহা তখন বলো কি যে আমি এখনই বিয়ে করবো ওকে। তো সকলে তখন রাজি হয়ে গেল, পাত্রী যেহেতু রাজি। আর সালেহারা খুব বেশি যে বড়লোক ছিল বা ছিল এমন না, সালেহারা বেশ মোটামুটি মধ্যবিত্ত পরিবারের।
তো হয়তো যদি স্বাভাবিক পর্যায়ে হতো তাহলে হয়তো সালেহার বাবা মা মানলেও হয়তো চেয়ারম্যান মানতেন না, কারণ তার অঢেল সম্পত্তি ছিল এবং অনেক বড় ঘরের ছিল। তো সেটা তিনি মানতেন কিনা জানি না, তবে ওই মুহূর্তে ওই পরিস্থিতি বিবেচনা করে সালেহাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো যখনই সেই জিন মেয়েটা শোনে যে তাকে বিয়ে দেওয়ার জন্য এরকম আজকেই এটা করবে, তো জিন মেয়েটা তখন উথাল পাতাল করতে শুরু করে। আশেপাশে এক প্রকার বাতাস টাতাস উঠে আকাশে কালো মেঘ জমে যায়। অনেক জিন আসে তার সঙ্গে, যে জিনগুলো তার সঙ্গে থাকে সেই জিনিসগুলো এসে ক্ষতি করতে শুরু করে, চারিদিকে ঢিল ছুটতে শুরু করে। তো ওই তান্ত্রিকের সঙ্গে যেসব আরও লোক এসেছিল তারা বলে কি যে এই বাড়ি আগে বন্ধ দিতে হবে, বন্ধ দিয়েই ওকে আটক করতে হবে, তারপরে বাকিটা করছি। তো তখন বাড়ির 7 পাশে 7টা কলসি পোতা হলো, যে কলসিগুলো ওই বাড়িটা বন্ধ করার জন্য উপযোগী, এবং 7 পাশে 7টা কলসি, ফিতা, তারপরে হলুদ আর বেশ কিছু জিনিস দিয়ে মাটি ভর্তি করে কলসির ভিতরে পুঁতে ফেলা হলো কলসিটাকে। আর এক পাশ ফাঁকা রাখা হলো, যাতে করে এই এক পাশ দিয়ে ওই পরিমেয়টাকে যখন তাকে তাড়া করা হবে, যখন তাকে যাতে করে সে দিক দিয়ে বের হয়ে যেতে পারে। তো ঠিক তেমনই হলো, চারিদিক থেকে বন্দি করার পর এক পাশ একটা কলসি তখন গাতে নিয়ে রেখে দিল ওই পাশ থেকে, যাতে করে দিক দিয়ে বের হতে পারে। তো তখন তান্ত্রিক লোকটা তার আসল যে দোয়া দুরুদ বা যা কিছু লাগে সেগুলো বের করলো, এবং বের করে সেই মেয়েটার ওপর, মানে হচ্ছে গিয়ে রাজুর উপর অ্যাপ্লাই করতে শুরু করলো। এবং বেশ খানিকক্ষণ পর সেই মেয়েটা স্যারেন্ডার করলো, বলে কিছু আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো, তোরা কোনোভাবেই এটা করতে পারবি না, আমি আমার সমস্ত শক্তি নিয়ে আবার ফিরে আসছি। তো তখন ওইখান থেকে ওর শরীরের ভিতর থেকে বের হয়ে মেয়েটা চলে গেল, এবং সঙ্গে সঙ্গে পাতি ওই যে কলসটা ছিল সেটা পুঁতে ফেলা হলো। তো বাড়িটা বন্ধ দেওয়া হয়ে গেল। তো এই বাড়ির ভিতরে সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে, তো কাজী তো লাগবে, একজন মৌলবী লাগবে। তো ওই মৌলবী তো নিষেধ করে দিয়েছে যে আমি কিছু করতে পারবো না, ওরা আমার ক্ষতি করবে। তো ওইখানে আরেকটা মৌলবী ছিল বাজারের এক জায়গায়, যিনি কিনা বিয়ে শাদী পড়ায়। তো সেই মৌলবীকে যে গাড়ি ছিল সেই গাড়ি করে নিয়ে আসার জন্য গেল আর কি। তো সেখানে নিয়ে আসার জন্য মৌলবীকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার সময় যে গাড়িতে করে ওরা আসতেছিল সেই গাড়িটার উপরে কয়েকজন জিন তার উপর পড়লো, এবং সেটা বোঝা যাচ্ছিল, কারণ শরীর দেখা যাচ্ছিল না, কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির উপরে সেই জিনটা যেভাবে ওই মেয়ের যে জিন সঙ্গপাঙ্গ ছিল সেই জিনগুলো ওই গাড়িটাকে দোলাতে শুরু করলো, প্রচন্ড গতিতে দোলাচ্ছিল। এবং লুকিং গ্লাসে দেখা যাচ্ছিল যে পেছনে বেশ কিছু জিন ফলো করছে তাকে, এবং সেই জিনের শরীর সম্পূর্ণ কালো, চেহারা বেশ কুৎসিত, চোখগুলো দেখা যাচ্ছিল, সেই জিনিসগুলো তাকে উড়ে ফলো করছে, দুই পাশে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। এবং বেশ কিছু জিন যাতে করে এই কাজীকে ভেতর পর্যন্ত না নিয়ে যাওয়া যায় সেরকম চেষ্টা করছিল, কিন্তু যাই হোক তারা ব্যর্থ হলো। কারণ হচ্ছে গিয়ে কাজী বেশ কিছু দোয়া দরুদ পড়ে আয়াতুল কুরসি পড়ে যখন ফু দিল, তখন তারা ওইখান থেকে চলে গেল আর কি। তো তখনও পিছু করছিল, গাড়ির উপর থেকে গাড়িতে প্রচন্ড পরিমাণ শব্দ করছিল, কিন্তু তখন তারা ওখান থেকে চলে গেল। এবং চলে যাওয়ার পর এক প্রকার সেই বাড়ির ভিতরে ঢোকার পরে কাজে চলে আসলো। তো ওই মুহূর্তে তো ওই জিন মেয়েটা একদম পুরো পাগল হয়ে গিয়েছে, কারণ সে রাজুকে ভালোবাসে এবং রাজুকে সে নিয়ে যাবে। আর জিন মেয়েদের পাওয়ার অনেক বেশি হয়, বিশেষ করে যারা এই টাইপের জিন আছে, এবং তাদের ভালোবাসা বেশ তীব্র হয়। তবে এটা দেখে বোঝা যাচ্ছিল, তান্ত্রিক বলল যে জিন মেয়েটা আপনার ছেলেকে অনেক ভালোবাসে, যদি নিয়েও যায় তাও যদি আমরা ব্যর্থ হয়ে দিয়ে দিতে, যদি সে নিয়ে যেতে পারে তাহলে হয়তো হতে পারে, আপনার ছেলে ওখানে অসুবিধা থাকবে না, আনন্দেই থাকবে, কিন্তু আপনার ছেলেকে আঘাত হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক সালেহাকে সাজানো হলো, রাজুকে তখন সাজানো হলো। রাজু তখন বেশ একটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে ওই পরি মেয়েটার কথা তার খুব ভালো মনে আছে, একটা পরি এসেছে তার কাছে। তো রাজু সবসময় এটাই চাইতো যে কোনো পরি, কিন্তু এই যে এত পরিমাণ বশ করে রেখেছে এই বিষয় সম্পর্কে রাজু তেমন আন্দাজ ছিল না। রাজুর চেহারা পরিবর্তন হয়ে সবকিছু পরিবর্তন, পরিবারের সঙ্গে সে কথা বলেছে, গল্প করেছে, এইসব কথা সে মনে আছে। তো তার মাথাকে বোঝাতে লাগলো যে সালেহা, তো সালেহার প্রতি তার ভালোবাসাটা আবার ফিরে আসলো, এবং সালেহা তাকে জড়িয়ে ধরে বললো কি যে আমাদেরকে বিয়ে করতে হবে, পরিমেয়েরা তোমাকে যদি নিয়ে যায় তাহলে কিন্তু আজীবনের জন্য নিয়ে যাবে, তুমি কিন্তু সবসময় ওইখানে থাকবা। তো বোঝানোর পর রাজু বলছে যে একে তো বসেই ছিল, তারপর আবার তার প্রতি একটা সিম্প্যাথি তো রাজুর ছিলই। তো ওইটা বলার পর রাজু রাজি হয়ে যায়, এবং রাজু হওয়ার পরে কাজী তো চলে এসেছে, ওখানে বিয়ে হবে। তো রাজু তখন তার নিজের কক্ষে ছিল, এবং নিজের কক্ষে তখন তার বন্ধু বান্ধব যারা ছিল তাকে জামা কাপড় পরাচ্ছিল, পাঞ্জাবি টুপি পরাচ্ছিল। তো ওই মুহূর্তে আশ্চর্যজনকভাবে কি হয় জানি না, কোনো একটা কলসি ভেঙে গিয়েছে নাকি কেউ তুলে ফেলেছে এটা জানি না। তো এটা পরবর্তীতে জানা যায় যে গ্রামেরই একজন ওই পুরীর সঙ্গে মিলে আর কি তাকে বলেছে যে তোমাকে আমি স্বর্ণ গয়না দিব, হেল্প করবো, ওইখান থেকে যে কোনো একটা কলসি তুমি তুলে ফেলো, আমি আমার সঙ্গপঙ্গ নিয়ে ভিতরে ঢুকবো। তো সেই এই কাজটা করেছে। পরবর্তীতে আমার আব্বা জিনিসটা বের করেছে, রাজুর আব্বা, যে এটা একজন কাকা ছিল সেই এটা করেছিল, হেল্প করেছিল সেই পরিটার। কিন্তু পরবর্তীতে তাকে বলেছে যে আপনি এটা কেন করলেন, এটা করা আপনার উচিত হয়েছে। তো যাই হোক, আমি তারপর যেটা হচ্ছে যে ওই জিনগুলো
ওই ঘরের ভিতরে চলে আসলো। ঘরের ভিতরে দরজা আটকানো বাইরে থেকে। তো আসার পর রাজুকে তখন সেই জিনটা ধরে বসলো আর কি, যে পরিমেটা ইলমা ধরে তাকে তুলতে শুরু করলো এবং চারিদিকে তখন আলো বাতাস বইতে শুরু করেছে। তো সকলে তখন বুঝে ফেললো যে জিনগুলো আমার ঘরের ভিতরে ঢুকেছে, এবং তান্ত্রিক নিজেও বুঝে ফেলেছে যে জিনটা ঘরের ভিতরে ঢুকেছে এবং আজকে কোনোভাবে বিয়ে হতে দেবে না, এরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তো সেই জিন মেয়েটা এক প্রকার আকাশে ভাসছে এবং রাজুকে টেনে উঠানো পর্যন্ত নিয়ে আসলো এবং অনেকটা উপরে তুলে ফেললো যে ওকে নিয়ে যাবেই আজকে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তো তখন সেই তান্ত্রিকটা আবার দোয়াদরুদ পড়তে লাগলো, আর সাথে করে যে কাজী এসেছিল সে কাজী আবার এই জিনিসগুলোতে বেশ এক্সপার্ট ছিল, তিনি এই জিনিসগুলো বেশ ভালো বোঝেন। তো তারা দুজনে মিলে সেই জিনটাকে আটক করে তাকে পানি দিয়ে নানানভাবে কষ্ট দিতে লাগলো এবং বললো যে তুই এখান থেকে যাবি নাকি তোকে আটকে রাখবো, এরকম করে। তো ওই হুজুরটারও বেশ শক্তি ছিল, সেই শক্তি দিয়ে তাকে আটকালো। হুজুর যদি না থাকতো তাহলে হয়তো এরকমটা হতো না। তো যাই হোক, ওকে আটকে রেখে ওর সামনেই সালেহা এবং রাজুর বিয়ে দেওয়া হলো। তো কলেমা পড়ে বিয়ে যখন সম্পূর্ণ হলো, ওই মুহূর্তে সেই জিনটা চিৎকার করে কান্না করতে শুরু করলো, বললো কিছু তোরা ঠিক করলি না, তোদের ক্ষতি হবে এবং তোদের ক্ষতি আমি করব। যারা এই সব কাজে হেল্প করলি তোদের একদিন না একদিন ক্ষতি করবে এবং আমি আবার ফিরে আসব। তো সে তো রাজুকে পেল না, তো এক প্রকার কান্না করে পুরো এলাকার সমস্ত কিছু মাথায় নিয়ে দক্ষিণ সাইডে একটা আম গাছ ছিল, আম গাছের বিশাল একটা ডাল ভেঙে দিয়ে সে ওইখান থেকে চলে গেল। মানে সে বললো যে আমি এখান থেকে চলে যাচ্ছি। তো ওদিক থেকেই কলস উঠানো ছিল এবং ওদিক দিয়ে প্রবেশ করেছে, সেটা সমস্ত জিনেরা এখান থেকে প্রস্থান নিল। তো ততক্ষণে রাতের প্রায় অনেকখানি কাবার হয়ে গিয়েছে এবং মসজিদের মাইক থেকে ভেসে আসলো ফজরের আজান। তো ওই রাতটা ছিল খুব দুর্ধর্ষ এবং অন্যরকম রাত, যে রাত আসলে এখনও আমাদের গ্রামের মানুষজন ভুলতে পারে না এবং রাজুর সঙ্গে ঘটা। তো সালেহার সঙ্গে বিয়ে হওয়ার পরে তারপর আর কোনো সমস্যা হয়নি, তাকে বেশ কিছু তাবিজ কবজ দিয়ে তাকে আবার সেখানে পাঠানো হয়েছে। তো মূলত হচ্ছে গিয়ে জিনপুরীরা যে ভালো হয় এমন না, জিনপুরীরা ভালো আছে খারাপও আছে, কিন্তু কিছু জিন আছে যারা কিনা মানুষের ক্ষতি করতে করে এবং মানুষের সঙ্গে এসে মানুষকে নানান ধরনের ক্ষতির সম্মুখীন করে তাদেরকে নিয়ে যায়। তো ওরকম একটা পরী ছিল যে কিনা রাজুকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এর পরবর্তীতে ওদের আর তেমন কোনো সমস্যা হয়নি, রাজু বা সালেহার কোনো সমস্যা হয়নি। তবে একটা কাজ ভালো হয়েছে যে সালেহাকে কোনোদিন ওই চেয়ারম্যান পরিবার মেনে নিত না, কিন্তু ওই ঘটনার মধ্যে দিয়ে তাকে মেনে নিছে এবং রাজুর পরবর্তীতে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সে ওই চিন্তাধারা সমস্ত কিছু বাদ দিয়ে দেয় এবং বন্ধ করে দেয় সমস্ত কিছু চিন্তা করা। তো এই ঘটনার পরে তাদের আর কোনো সমস্যা হয়নি। চেয়ারম্যানের বাড়ি এখন পর্যন্ত বন্ধ দেওয়া, ওদের বাড়ির আশেপাশে জিন তেমন আর আসে না আগের মতো। আর হচ্ছে গিয়ে ওর রাজুর হাতে সবসময় তাবিজ পড়া থাকে, এটা ওই হুজুর এবং সেই তান্ত্রিকের দেওয়া তাবিজ, যে তাবিজগুলো পড়ে থাকে সবসময়। অবশ্য রাজুর এখন সন্তান হয়ে গিয়েছে, 2টা বাচ্চা আছে। তো পরিমেটার কোনোদিন রাজুর জীবনে আসবে কিনা বা কোনো ক্ষতি করবে কিনা সেটা জানি না, তবে আমরা সকলে চাই গ্রামের সকলে মিলে যে ও সবসময় ভালো থাকুক, ও সবসময় সুখে থাকুক এবং এরকম পরিস্থিতি যেন আর কারোর সঙ্গে না হয়। এবং আমিও সকলকে অনুরোধ করব যেন এরকম যারা জিনপরিতে বিশ্বাস করেন বা জিনপরিকে ডাকতে চান, আমল করতে চান, এরকমটা আপনারা করলে আপনাদেরই সমস্যা হবে, আপনাদের ক্ষতি হবে। তো সেহেতু এগুলো করবেন না কখনো। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা শুনলেন শরীয়তপুরের একটা ছেলে রাজুর ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।